ত্রিপুরার সরকারি কর্মচারীদের ভাগ্যে কি জুটতে চলেছে? পে কমিশন নাকি পে রিভিউ, সেটা সময়ই বলবে। 17 দশকে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ভাগ্যে পে রিভিউ চিন্তাভাবনা হচ্ছিল, পে রিভিউ দেওয়ার চিন্তাভাবনা নিচ্ছিল তখন সরকার। তখন সরকারি কর্মচারীরা লাগাতার ধর্মঘট করেছিল, সরকারকে চাপ সৃষ্টি করেছিল। সেই ধর্মঘটের ফলস্বরূপ গভর্নমেন্ট পে কমিশন দিতে বাধ্য হয়েছিল। শুরুটা করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীকে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার। এরপর না কোনো পে কমিশন পেয়েছে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীরা, বরাবরই সবসময় পে রিভিউ দিয়ে আসছে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার থেকে শুরু করে অন্যান্য যে মুখ্যমন্ত্রী আছে সবাই। তাহলে এবছর বা এবার কি কর্মচারীদের ভাগ্য চেঞ্জ হতে পারে? কর্মচারীদের কি যে বঞ্চনা সেটা দূরীকরণ করতে পারে বর্তমান সরকার? সপ্তম বেতন কমিশন বঞ্চনা দূর হবে সেই আশাতে সবাই ডালাওহারে সরকার প্রতিষ্ঠিত করেছিল, কিন্তু সমস্ত কিছু মিথ্যা গল্প ছিল। সেই গল্পগুলা গল্পতেই থেকে গেল, বাস্তবে তার ফল কেউই পেল না। ডিএ, গ্র্যাজুইটি, এইচআরএ, এমএ সমস্ত দিক থেকেই সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী থেকে ত্রিপুরা সরকারের কর্মচারীরা পিছিয়ে। নতুনভাবে সবাই আবার আশা বাঁধতে শুরু করেছে। এবার হয়তো পে কমিশন পাবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা, এবার হয়তো পে রিভিউ আর দেওয়া হবে না। পে কমিশন দিতে গেলে অনেকগুলি টার্মস কন্ডিশন সরকারের ফলো আপ করতে হবে। যদি পুরোপুরি সেন্ট্রালটা হুবহু লাগু করতে হয়, পুরোপুরি সেন্ট্রালের পে কমিশন যদি একদম সেম টু সেম ত্রিপুরা সরকার ফলো আপ করে, তাহলে বেতনের কিন্তু হিউজ ডিফারেন্স, হিউজ ফারাক, অর্থাৎ বেতন প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে ত্রিপুরা সরকারি কর্মচারীদের। বিশেষ করে শিক্ষকরা যদি 8 পে কমিশন পায়, তাহলে যেই সব শিক্ষকরা পোস্ট গ্রাজুয়েট টিচার 4200 গেট পেতে তারা 4800 চলে যাবে। গ্রাজুয়েট টিচার যারা 2800 গেট পেয়ে তারা 4600 চলে যাবে। আন্ডার গ্রাজুয়েট টিচার যারা 2200 গেট পেয়ে তারা 4200 চলে যাবে। সব খুব বিগ স্কেল পেয়ে যাবে, পেমেন্ট 3 পেয়ে যাবে যারা এখন পেমেন্ট 2তে আছে। পাশাপাশি ফিক্সড পে কথা উঠে যাবে, ফিক্সড পে আর নিয়োগ হবে না। তখন বর্তমান সময়ে একজন গ্রাজুয়েট টিচার যেখানে 22-23 হাজার টাকা বেতন পাচ্ছে, 8 পে কমিশন যদি ফুললি দেওয়া হয়, ফুল একদম সেম টু হুবহু যদি ফলো আপ করে, তাহলে বেতন কিন্তু 60,000 প্লাস হয়ে যাবে। সরকার কি একজন 22,000 টাকার শিক্ষককে, কর্মচারীকে বেতন পে কমিশন দিয়ে 60,000 70,000 বানাবে? 60,000 বর্তমান সময়ে, পে কমিশন তো এটা 70-80 হয়ে যাবে। এতটা কি সরকার উদারনীতি দেখাবে পে কমিশন দিয়ে? ফিক্সড পে শব্দটা থাকবে না, সেটা স্বাভাবিক। তারপর সেন্ট্রাল যে পে কমিশন দেওয়া হয় সেখানে লেভেল কিন্তু কম আছে, ত্রিপুরার লেভেল একটু বেশি, কারণ সেন্ট্রালে গোপডি কর্মচারীর জন্য কোনো আলাদা করে পে কমিশন পে স্ট্রাকচার নেই, সব গোপসি কর্মচারী রিলেটেড। রেলওয়ের বিষয়টা আলাদা। ত্রিপুরার কিন্তু গোপডি কর্মচারীও আছে যারা 2.57 পায়নি, অনেকে 2.34 পেয়েছে। তারা কীভাবে ফিটমেন্ট ফ্যাক্টর পাবে যদি সেন্ট্রাল পে কমিশন হুবহু লাগু করতে যায়? সেখানে একটা কোশ্চেন থেকে থাকে। অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের কী হবে, সেটা একটা কোশ্চেন লেগে থাকে। তাহলে সম্ভাবনা খুব কমই সেন্ট্রালের যে 8 পে কমিশন সেটা হুবহু ত্রিপুরা রাজ্যে সরকার চালু করবে, সম্ভাবনা খুব কমই। কারণ 7 পে কমিশনের পে স্ট্রাকচারটা কিন্তু অনেকটা চেঞ্জ করতে হবে, তাহলেই 8 পে কমিশন সুবিধা পাওয়া যাবে। এটা একটা হতে পারে। 2 নম্বর যেটা, সেন্ট্রালের যে কর্মচারীরা তারা আগে থেকে যে বেনিফিটগুলি পেয়ে যাচ্ছে, ত্রিপুরা সরকারি কর্মচারীরা আগে থেকে কিন্তু সেই বেনিফিটগুলি পায়নি। তাহলে নতুন করে বেনিফিট দিতে গেলে পুরানো বেনিফিটটি তো গুছিয়ে আনতে হবে। সরকার কি সেটা পারবে? ফিক্সড পে প্রথা তুলে নেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি হচ্ছে। সরকার ফিক্সড পে প্রথা তুলতে পারবে তখনই যখন হুবহু 8 পে কমিশন চালু করে। সরকার কি ইচ্ছা আছে ফিক্সড পে প্রথা তুলে নেওয়ার? সরকারকে ইচ্ছা আছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার? কারণ পে কমিশন দিলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু আসবে, এগুলো কিন্তু সলিউশন করতে হবে। বিশাল পরিমাণ টাকার প্রয়োজন, শুধু যে 8 পে কমিশন দিতেই যে টাকা লাগবে এটা নয়। আগের যে ভুলগুলি ছিল, ফিক্সড পে, অনিয়মিত পে স্ট্রাকচারগুলো যে চেঞ্জ হবে, এমএসিপি আসবে, ফিটমেন্ট ফ্যাক্টর চেঞ্জ হবে, তারপর গ্রেডেশনের চেঞ্জ হবে, লেভেল চেঞ্জ হবে, সেইগুলা অনেকটা ফিনান্সিয়াল বার্ডেন সৃষ্টি হবে সরকারের উপর। সেটা কি পারবে? ঘুরে ফিরে দেখা যাচ্ছে সেন্ট্রাল যে 8 পে কমিশন এটা ত্রিপুরা সরকার চালু করতে পারে, সম্ভাবনা আছে, কিন্তু এই জিনিসগুলি কিন্তু তখন আসবে। এই জিনিসগুলি কি সমাধান করতে পারবে? যদি সমাধান করতে পারে তাহলেই একটা পারফেক্ট সরকার
পারফেক্ট কর্মচারীদের চিন্তা ভাবনা করেছে। সরকার কোন পথে হাঁটে সেটা দেখার বিষয়। দুই দিকে আছে, আরেকটা আছে সেন্ট্রালে ফিটমেন্ট ফ্যাক্টর কত দিচ্ছে সেটা দেখার বিষয়। সেন্ট্রাল যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.96, 2 বা 2.12 বা 1.84 বা 1.9 দেয়, ত্রিপুরা সরকার সেটাকে হুবহু ফিটমেন্ট ফ্যাক্টরটা শুধু নিতে পারে, বাকিগুলি হয়তো পরিবর্তন নাও করতে পারে, সেটাও স্বাভাবিক। যেটা 2018 সালে সরকার করেছিল, ফিটমেন্ট ফ্যাক্টরটা নিয়েছিল, এবং সবাইকে সমান ফিটমেন্ট ফ্যাক্টর দেয়নি। সেন্ট্রাল কর্মচারী ফিটমেন্ট ফ্যাক্টরের সাথে ত্রিপুরা কর্মচারী ফিটমেন্ট ফ্যাক্টরও ডিফারেন্স আছে, সেই ফিটমেন্ট ফ্যাক্টরটা সরকার নিতে পারে। তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর শুধু যদি নেওয়া হয়, তাহলে ত্রিপুরা সরকার কী করতে পারে, এইট পে কমিশন ত্রিপুরা সরকার চালু করেছে, কিছু মডিফিকেশন করে, হুবহু চালু করেনি, কিছু মডিফিকেশন করে, তখন সরকারের কাছে দুই তিনটা মানে সুযোগ সুবিধা আসবে যদি মডিফিকেশন করে। কারণ সরকার তখন ফিক্সড পে তুলতে হবে না, কারণ সরকার মডিফিকেশন করেছে। মডিফিকেশন করা মানে কি, সরকার ফিক্সড পে রেখে দিয়েছে, অনিয়মিত করতে হবে না, কারণ সরকার সেটা মডিফিকেশন করেছে, সেটা চেঞ্জ করেছে কিছুটা, মানে হুবহু করেনি, তাহলে সেটা দিতে হবে না। তারপর আগের যে গুছানো বঞ্চনাগুলো আছে সেটি দূরীকরণ করতে হবে না, শুধু ফিটমেন্ট ফ্যাক্টর দিয়েই সরকার সেখানে নিজের দায়ভার গুছিয়ে নেবে। গ্র্যাজুইটির কোনো হিসাব রাখতে হবে না, গ্র্যাজুইটিও সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে দিতে হবে না, আর অনেক কিছু দিতে হবে না যদি সরকার সেটা মডিফিকেশন করে। এইট পে কমিশন যদি মডিফিকেশন করে, সাবজেক্ট ফিটমেন্ট ফ্যাক্টরটা এইট পে কমিশনের মতো রেখেছে, বাকি সব কিছু মডিফিকেশন করেছে, এটাও সরকার এই পথে হাঁটতে পারে। তাহলে এটা মানে হাঁটার সম্ভাবনা এই পথে বেশি বর্তমান সরকারের, কারণ সবাই বুঝতেই পারবে যে এইট পে কমিশন হোপ দিতে গেলে, আমরা আগেই বলেছি, শিক্ষকদের বেতন, কর্মচারীদের বেতন মানে লেভেল চেঞ্জ হবে, যারা 2200 গেট পেতে চাকরি করছে তাদের 2200তে দিলে হবে না, এইট পে কমিশন দিলে তাদের 4200 গেট পেতে দিতে হবে, কারণ আন্ডার গ্রাজুয়েট টিচারের গেট পে সেন্ট্রালে 4200, যারা পোস্ট গ্রাজুয়েট টিচার 4200 গেট পেতে চাকরি করতে হচ্ছে তাদের 4800 গেট পে দিতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্ট 4800 গেট পে গ্রুপ বিতে দিতে হবে, সি থেকে ট্যাবেন চেঞ্জ হবে। সরকার কি এত বড় মানে ডিসিশন নেবে? যদি নেয় তো খুবই ভালো, না নিলে সরকারের উপর নির্ভর করছে, সরকার মোটিভেশন করতে পারে, তাই সম্ভাবনার মধ্যে বেশি মোটিভেশন করার। এরপরও মোটিভেশন যদি করে, ফিটমেন্ট ফ্যাক্টরটা যদি ঠিক রাখে, তবুও অনেকটা মিলবে। কিন্তু এতে সরকারি কর্মচারীরা যে ম্যাক্সিমাম যে বেনিফিটটা চাইছে সেই বেনিফিটটা কিন্তু পাবে না। একমাত্র তখনই বেনিফিটটা পাবে যদি এইট পে কমিশন হুবহু ত্রিপুরা সরকার চালু করে, তাহলেই কর্মচারীরা সত্যিকারের বঞ্চনা থেকে দূরীকরণ হবে। সেটা মোটিভেশন করে চালু করলে সেই বঞ্চনা কিন্তু দূরীকরণ হবে না। আরেকটা পয়েন্ট আছে, 3 নম্বর পয়েন্ট, সেটা হলো পে রিভিউ, যেটা বরাবরই ত্রিপুরা সরকার কর্মচারীরা পেয়ে যাচ্ছে। তা 1990 দশকে হোক, 2020 শতাব্দীতে বা 21 শতাব্দী, মানে আমাদের 2017 হোক, সবসময় পে রিভিউ পেয়ে যাচ্ছে। এই পে রিভিউর পথে যদি সরকার হাঁটে, তাহলে সরকারের কাছে বিরাট বড় একটা অস্ত্র, যে আমরা এইট পে কমিশন দেবো না, পে রিভিউ দেবো, সেন্ট্রালের মতো ফিটমেন্ট ফ্যাক্টর দেবো না, সেন্ট্রালের মতো এমএসিবি চেঞ্জ করবো না, সেন্ট্রালের মতো যে আমাদের অন্যান্য সুযোগ সুবিধাগুলি, হাউস অ্যান্ড অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স, সেগুলো চেঞ্জ করবো না, ডিএ চেঞ্জ করবো না, গ্র্যাজুইটি চেঞ্জ করবো না। সরকার সেই পথে হাঁটতে পারে। তবে সামনে 2028 নির্বাচনের পাককালে এই পে রিভিউর মতো বঞ্চনা সরকার আশা করি সৃষ্টি করবে না। তাহলে 2 নম্বর জিনিস সেটা দেওয়ার সম্ভাবনা বেশি। শুনতে খারাপ লাগলেও সরকার এইট পে কমিশনটা মডিফিকেশন করে চালু করার সম্ভাবনা বেশি। আর যদি ডাইরেক্ট চালু করে, তাহলে আমরা আগেই বলেছি অনেকগুলা কিন্তু চেঞ্জ হবে, অনেকগুলা কিন্তু পরিবর্তন হবে, অনেকগুলা এখানে বঞ্চনা এই 7 পে কমিশন সেটি দূরীকরণ করতে হবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত নৃপেন চক্রবর্তী শুরুটা করেছিলেন, তারপর 4 বছর পরে তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীর মজুমদার বাস্তবে শিক্ষক কর্মচারীর চির বঞ্চনা দূর করেছিলেন। 70 দশক কর্মচারীদের লাগাতার ধর্মঘটের প্রভাবে 27 বিধানসভা নির্বাচন হয়েছিল, আমরা 78 সরকার এসে শিক্ষক কর্মচারী পুরোটা মিটিয়ে দিতে পারেনি বলে অনেকেই দাবি। তখন 77 গভর্নমেন্ট চেঞ্জ হয়েছিল কেন তৎকালীন সময়ে? কারণ ধর্মঘট করেছিল শিক্ষক কর্মচারীরা, ধর্মঘট করে চাপে পড়ে সরকার চেঞ্জ হয়ে বামপন্থী সরকার এসেছিল, কিন্তু তারাও কিন্তু পুরোপুরি বঞ্চনা 78 এসে মিটিয়ে দেয়নি, যেটা 2018 সালে হচ্ছিল। 2018 সালে সরকার কর্মচারীরা ডালাহরে ভোট দিয়েছিল, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পর সেটা কিন্তু মিটিয়ে দিতে পারেনি। তারপর কংগ্রেস সরকারের সময় তৎকালীন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার উদাহরণ রাখলেন। তখন অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিল্লিতে গিয়ে ত্রিপুরা উদাহরণ টেনে ত্রিপুরার মতো বেতন কাঠামোর জন্য কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেন। তারপর দিল্লিতে বেতন কাঠামো সহ নানা বিষয় নিয়ে ত্রিপুরার উদাহরণ আর কিন্তু আসে না। এখন পুরো দেশে যদি সর্বনিম্ন বেতন কাঠামো হয়ে থাকে, বিশেষ করে আমি দিয়ে বলবো না, বিশেষ করে আমাদের যে বেসিক, পুরা ভারতবর্ষের সবচেয়ে কম বেসিক যদি ত্রিপুরা যে পুরা ভারতে পেয়ে থাকে, তার ত্রিপুরায় দেখবে তোমরা শিক্ষকরাই 2200 গেট পে, 4200 বল কথা। অর্থাৎ বেসিক ত্রিপুরা সরকার কর্মচারীর সবচেয়ে বড় যে সমস্যাটা, সবচেয়ে বড় যে বঞ্চনাটা হচ্ছে, সেটা হলো বেসিক কম, মানে
তারপর ক্যালকুলেশন করে হাউজেন কম, তারপর ক্যালকুলেশন করে ডিএ কম, সমস্ত সুযোগ সুবিধা কম, বেসিক কম মানে লিভ স্যালারি কম পাবে, পেনশনে গেলে গ্র্যাজুইটি কম পাবে, পেনশনে গেলে পেনশন কম পাবে, বর্তমান সময়ে পেনশন নেই ধরতে গেলে সব কিছুতেই কম। এই বেসিকটাতে কিন্তু ত্রিপুরা সরকার কর্মচারীরা বঞ্চন হয়ে যাচ্ছে। এখানে এমএসসিবির ফলে বেসিক চেঞ্জ হচ্ছে না, লেভেল চেঞ্জ হচ্ছে না, তারপর জয়নিংয়ের সময় কম বেসিক দেওয়া হচ্ছে, ফিক্সড পে দেওয়া হচ্ছে, 5 বছর 5টা ইনক্রিমেন্ট কেড়ে নেওয়া হচ্ছে। সেই বেসিককে কিন্তু বিরাট বড় বঞ্চিত হচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা। সে বেসিক বা বেতন কাঠামো ঠিক করতে গেলে আগে বেসিকটা কিন্তু ঠিক করতে হবে। দিল্লিতে তখন ত্রিপুরার উদাহরণ দেওয়া হতো, ত্রিপুরা সরকার কর্মচারী এই পেয়েছে, ত্রিপুরা সরকার এই করেছে, তৎকালে সুধীররঞ্জন মজুমদারের উদাহরণ দেওয়া হতো। কিন্তু বাম আমলে শুরু হওয়ার পর পেরিমোটো কমিটি আবিষ্কার করে বঞ্চনা উদাহরণ, তখন পেরিবি কমিটি আবিষ্কার করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার। উনি আদর করে যত্ন করে কর্মচারীদের ভাগ্য বল পাল্টানোর চেষ্টা করে পেরিভিউ কমিটি করেছিল। একটাই উদ্দেশ্য ছিল কর্মচারীদের না দিয়ে কীভাবে থাকা যায়, কর্মচারীদের বঞ্চনা করে কীভাবে থাকা যায়, কর্মচারীদের দেওয়াল পিঠ দেওয়ালে থেকে যাক, তারপর আমরা কর্মচারী চিন্তা করবো না, কর্মচারীদের বুটে আমরা কিছু যায় আসে না। এই কারণে বামপন্থী সরকার পে রিভিউ কমিটি তৈরি করেছিল এবং সেটা বছরকে বছর লাগিয়েছিল। 2-3টা অর্থ কমিশন চলে গিয়েছে, তারপর পে কমিশন চলে গিয়েছে, কিন্তু সরকার কিন্তু পে রিভিউর যে ব্যাপারটা সেটা চেঞ্জ করেনি। মানুষ সরকার আমলে পাওনা করে পুরোপুরি মিটিয়ে দেওয়ার ফলে অর্থ কমিশন রাজ্যকে কমিটেডও করেনি। বর্তমান সময়ে কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহ কিন্তু সমস্ত বকেয়া বঞ্চনা কিন্তু মিটিয়ে দেয়নি। তাই ষোড়শ অর্থ কমিশনে সেটা কমিটেড করবে, সমস্ত টাকা দিয়ে দেবে, সেটাও কিন্তু কোশ্চেন থেকে যাচ্ছে। 10 বছর চাকরি পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত কোনো সিদ্ধান্ত বাম আমলে ছিল। একই অংশে সার্কুলার বলতে দেওয়া হয়েছে, তাতে অনিয়মিত কর্মচারী নিয়মিত কোনো আশা নেই। হতাশার সুর অনিয়মিত কর্মচারীদের মধ্যে। আবার আসছে অর্থ কমিশন নিয়ে, কারণ 2026 সালে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদ শুরু হবে। আগামী 5 বছরের জন্য রাজ্যের শিক্ষক কর্মচারীর অবসরের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয় হলো বকেয়া পাওনাগুলি। এটাও সত্য, সাধারণ হিসাবে ডিএডিআর মূল বিষয়বস্তু হলো 15তম অর্থ কমিশন সুপারিশ মতো সব মিটিয়ে দেওয়ার প্রয়োজন ছিল, যেটা লাস্ট ডেট নভেম্বর 13 ছিল, কিন্তু সরকার সে বঞ্চনা মিটিয়ে দেয়নি। এখানে একটা বিষয় আগামীর জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ফলে বকেয়া পাওনাগুলি মিটিয়ে না দেওয়ার কুফল ত্রিপুরা সরকার কর্মচারী পেতে পারে, যেটা আগেও পেয়ে আছে। এমনটাই মনে করছে শিক্ষক কর্মচারী, অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারী বৃন্দ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলতেন কেন্দ্রীয় সরকার অনিচ্ছুক হাত থেকে টাকা পয়সা নিয়ে শিক্ষক কর্মচারী দিতে হয়। এই নিয়ে তীব্র আপত্তি ছিল এক বিরাট অংশ, কারণ আমরা সিঙ্গেল ইঞ্জিন সরকার। তখন শিক্ষক কর্মচারী ভাবতে শুরু করে যে এই সিঙ্গেল ইঞ্জিনের সরকার দিয়ে তো কিছু হবে না, তারা সেন্ট্রাল টাকা আনতে পারছে না, আমাদের ডাবল ইঞ্জিন সরকার লাগবে, ডাবল ইঞ্জিন হলে সেন্ট্রাল থেকে ডাবল টাকা আসবে। তাই সবাই ভোট দিয়ে সরকারকে চেঞ্জ করেছিল, কারণ সিঙ্গেল ইঞ্জিনের মাধ্যমে এই সুবিধা ত্রিপুরা সরকার কর্মচারীরা পাবে না। কিন্তু ডাবল ইঞ্জিন আসার পরও বিভিন্ন সময় দেখতে পাবো যে সেন্ট্রাল থেকে কোটি কোটি টাকা আসছে, বিভিন্ন মন্ত্রী মিনিস্টাররা বলছে এই সুবিধা আছে সেই সুবিধা আছে, মন্ত্রী মিনিস্টার একবারও কিন্তু বলছে না কেন্দ্রীয় বঞ্চনা, কিন্তু নতুন একটা শব্দ সৃষ্টি করছে, সেটা হলো আর্থিক প্রতিকূলতা। যদি সেন্ট্রাল স্টেটে সেম গভর্নমেন্ট থাকে তাহলে আর্থিক প্রতিকূলতা কোথায় থেকে আসছে, সেটাও কিন্তু বিরাট বড় একটা কোশ্চেন। আজকের দিনে নীরবে থাকা শিক্ষক কর্মচারী সংঘ মঞ্চ, জ্যাকসন গেট, ফেডারেশন নেতৃত্ব তখন সরব ছিল, তারাই বলতে শিক্ষক কর্মচারী পাওনা করে মিটিয়ে দিলেই অর্থ কমিশন তাকে কমিটেড করবে। কিন্তু এখন মানিক সরকার আমলের পরিস্থিতির সামনে এখনও সেই বঞ্চনা সেম টু সেমই রয়ে গেল। হয়তো ফিটমেন্ট ফ্যাক্টর বিভিন্ন দাবি পূরণ করতে পারে সরকার, কিন্তু বেসিক প্যাটার্ন পরিবর্তন করে সমস্ত পাওনা করে কেন্দ্রীয় সুযোগ সুবিধা দিতে গেলে সরকারের কাছে বিরাট বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। অন্যথায় মানিক সরকার আমলের মতোই পরবর্তী অর্থ কমিশন দোষারোপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। অবশ্য ডাবল ইঞ্জিনের সরকার আমলে কেন্দ্রীয় বঞ্চনা বলাটাও কিন্তু মুশকিল, আর এখন কেন্দ্রীয় বঞ্চনা বলা যাচ্ছে না, যেটা সিঙ্গেল ইঞ্জিন বলতো, এখন তা চেঞ্জ হয়েছে। কেন্দ্রীয় বঞ্চনার শব্দটার একটা সমার্থক শব্দ, একদম মানে খুব একটা সুন্দর শব্দ, সমার্থক শব্দ এসেছে, আর্থিক প্রতিকূলতা। কেন্দ্রে তো সেম গভর্নমেন্ট, ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় বঞ্চনা বলা যাবে না, তবে এটাকে সেম টু সেম আরেকটা ওয়ার্ড আর্থিক প্রতিকূলতা বের করেছে। কোনো পরীক্ষায় যদি কোশ্চেন আসে কেন্দ্রীয় বঞ্চনার এক সমার্থক শব্দ কি, তাহলে আর্থিক প্রতিকূলতা বলা যায়, কারণ দুইটার উত্তর কিন্তু দুইটার মানে ভিতরের অর্থ কিন্তু একদম সেম। এখন দেখার বিষয় সরকার কোন দিকে হাঁটে, পে কমিশন দিকে না পে রিপোর্ট দিকে। সম্ভাবনাময় পে কমিশন, তবে সেটাকে মডিফিকেশন করে চালানোর সম্ভাবনা বেশি। তো আমাদের দাবি থাকবে, আমাদের শিক্ষক সবারই দাবি থাকবে যে 8 পে কমিশন যাতে হুবহুব চালু করে, কোনো মডিফিকেশনের আমাদের প্রয়োজনীয়তা নেই, কোনো কারেকশনের প্রয়োজনীয়তা নেই, সেম টু সেম যদি চালু করে তাহলেই কর্মচারীরা সমস্ত বঞ্চনা থেকে দূরীকরণ হবে। সেটাকে যদি আবার মডিফিকেশন করতে হয়, সেটাকে যদি আবার চেঞ্জেস করতে হয়, তাহলে কিন্তু বঞ্চনা সে বঞ্চনাই থেকে যাবে। আমাদের বক্তব্য, আমাদের কথা হলো আসাম সরকারের শিক্ষক কর্মচারীরা যেই বেসিকে বেতন পাচ্ছে, সেখানে এলডিসি ক্লার্ক যে বেসিকে বেতন পাচ্ছে, সেখানে প্রাথমিক শিক্ষক, গ্র্যাজুয়েট শিক্ষক, পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক যে বেসিকে বেতন পাচ্ছে, সেই বেসিক যাতে ত্রিপুরা সরকারি কর্মচারীও এই পে কমিশনের সময় পায়, সেটাই সবচেয়ে বড় দাবি। সেটাকে মডিফিকেশন করে, ফিটমেন্ট ফ্যাক্টর চেঞ্জ করে, লেবেলিং চেঞ্জ করে যদি করা হয়, তাহলে কিন্তু সঠিক অর্থে বঞ্চনা দূরীকরণ হবে না। ধন্যবাদ।